হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2025-এর মোস্ট এভিক্টেড আমেরিকান সুপারন্যাচারাল হরর মুভি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স, যার আইএমডিবি রেটিং 7.2 আউট অফ 10। আর এই মুভি সিরিজ এর আগের 5টি মুভিতে যে হরিবল ডেথ ইনসিডেন্টগুলো হচ্ছিল তা কেন, কিসের জন্য, কার জন্য, তার গোপন রহস্যগুলো বেরিয়ে আসবে। বাট তার জন্য আপনাকে আগের মুভিগুলো দেখার প্রয়োজন নেই। আপনি যদি আগের মুভিগুলো নাও দেখে থাকেন তাহলেও মুভির সিকুয়াল অ্যান্ড প্রিকুয়াল সবই বুঝতে পারবেন। আর যদি না বুঝে থাকেন তার জন্য ওয়াচ ওয়াইজ তো আছেই। সো মুভির কাহিনী শুরু হলো 1968-এ, যেখানে পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্কাই ভিউ নামের টাওয়ার রেস্টুরেন্টে নিয়ে যায়, যেটা এখন পর্যন্ত 494 ফিট হাইয়েস্ট লং বিল্ডিং, যেটা দেখে আইরিশ অনেক হ্যাপি হয়ে যায়। বাট সাথে সাথে তার ফেস এক্সপ্রেশনে নার্ভাসনেস দেখা যায়। এদিকে বাহিরে একটা বাচ্চা ছেলেকে কয়েন তুলতে দেখা যায়। তখনই গার্ড এসে তাকে এসব করতে মানা করে, কারণ এগুলো করাকে ব্যাড লাক বলে। আমার তো ভাই গার্ডের কথা শুনে একটু ওয়ার্ডই লাগে। সো এইদিকে আইরিশ অ্যান্ড পল লিফটের দিকে যায় উপরে যাবার জন্য। এই লিফটটি 9000 টন ওয়েট নিতে পারে। দেখা যায় লিফটম্যান অনেক এক্সাইটেড হয়ে গেস্টদের এখানকার সব আকর্ষণীয় দিকগুলো বলছিল। সেই সাথে সে এটাও বলে এই বিশাল টাওয়ারের কাজ শেষ হওয়ার যে টাইম তার ঠিক 6 মাস আগে কমপ্লিট হয়ে যায়। আমার তো তখনই সন্দেহ হয়। উপরে ওঠার সময়ও আইরিশকে নার্ভাস দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল তার তার হাইটে ফোবিয়া আছে এবং সে সামথিং হরিবল কিছু ফিল করতে পারছে। উপরের রেস্টুরেন্টে যাবার পরেও আইরিশ বারবার নিচের দিকে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে, লাইক সে যেন এখানে এসে ভুল করে ফেলেছে। এর মধ্যে তার বমি বমিও লাগছিল। রেস্টুরেন্টে চারদিকে নাচ গান হচ্ছিল। সেখানে একজন বারটেন্ডার শ্যাম্পেন ওপেন করতে গিয়ে বোতলের ক্যাপটি যে উপরের ঝাড়বাতিতে লেগে যায়, আর সেটা একটা কাচের টুকরোয় কাচের টুকরো পয়েন্টলি একটা গ্লাসের তৈরি ফ্লোরে যেয়ে পড়ে, যার কারণে সেখানে ক্র্যাক হয়। সাথে সাথে নাচ গানের ভাইব্রেশনে বিল্ডিংয়ের জয়েনের যে স্ক্রুগুলো থাকে সেগুলো ভাইব্রেট হতে থাকে। এদিকে আইরিশ ওয়াশরুমে বমি করার সময় রেস্টুরেন্টের একজন লেডি সিঙ্গার ও তার ছেলে তাকে তাদের সাথে তার দেখা হয়। সেই সিঙ্গার তাকে দেখে, আইরিশকে দেখে প্রেগনেন্ট লাগছে বলে তাকে জিজ্ঞেস করে কত মাস হয়েছে। আইরিশ বলে 2 মান্থস। বাট পল এখনও এ ব্যাপারে কিচ্ছু জানে না। সো লেডি সিঙ্গার তাকে ব্লেসিং দেয়। এরপর পল আইরিশকে নিয়ে ওপেন প্লেসে নিয়ে যায় প্রপোজ করার জন্য। আইরিশ তখন তাকে তার প্রেগনেন্সির কথা জানায়। পল শুনে খুশি হয় এবং রিং পরিয়ে দেয়, যেটা আইরিশের হাতে টাইট হয়। তখনই তাদের পিছনে সেটা সেই যে কয়েন কুড়োনো বাচ্চাটা তাকে দেখা যায়। সে আবার এখানে উপর থেকে কয়েন ফেলতে নিচ্ছে। তখন আবার গার্ড তাকে কয়েন ফেলতে নিষেধ করে, যে তাকে বলে এত উঁচু থেকে কয়েন ফেললে কারো শরীরে পড়লে সেটা বুলেটের মতন ফিল হবে। বাট সে কারো কথা না শুনে সেই কয়েনটি নিচে ফেলে দেয়, যেটা যে একটি ফ্যানে আটকে যায়। বাই দ্য ওয়ে, এই মুভিতে এই কয়েন কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। উপরে উপরে আইরিশ ও পল সবাই ডান্স করছিল, যার কারণে ওই ক্র্যাকটি আরও বড় হচ্ছিল। এদিকে নিচে যে কয়েনটি ফ্যানে আটকায় তার পাখা ছুটে যেয়ে গ্যাস পাইপে লেগে যায় এবং পাইপ লিক হয়ে যায়। ওইদিকে আইরিশ ক্র্যাক ফিল করে এবং নিচে গ্লাসের ফ্লোরে খেয়াল করে যে ওখানে বিশাল আকারে ক্র্যাক হচ্ছে। আইরিশ ভয়ে পিছনে যেখানে গ্লাসের ফ্লোর নেই সেখানে দাঁড়িয়ে যায়। দাঁড়াতে না দাঁড়াতেই ওই গ্লাস ভেঙে পল সহ বাকি সবাই 494 ফিট নিচে পড়ে যাচ্ছিল।
পল কোনো রকমে গ্লাস ধরে বাঁচার চেষ্টা করছিল, আইরিশও তাকে হেল্প করে, বাট কোনো কাজ হয় না। এই কেওয়াজের মধ্যে শেফদের চুলা থেকে এক লেডির শরীরে আগুন লেগে যায়। সেই আগুন পুরো ফ্লোরে ব্লাস্ট হয়ে যায়, কেননা ওই যে কয়েন লেগে গ্যাসের পাইপ লিক হয়েছিল, সেই গ্যাস পুরো পুরো জায়গা ছড়িয়ে পড়ে। আইরিশ বাই এনি চান্স কোনো রকমে নিজেকে বাঁচায় এবং দূর থেকে দেখে ওই লেডি সিঙ্গার তার ছেলেকে আগুন থেকে বাঁচানোর জন্য একটি বক্সে লুকিয়ে রাখছে। লিফটম্যান সবাইকে সিঁড়ি দিয়ে যেতে বললে কয়েন ফেলা সেই বাচ্চাটি সিঁড়ি দিয়ে নামা শুরু করে, কিন্তু এরই মধ্যে সিঁড়ির যে সাইডটা বিল্ডিং, ওই সাইডটি দিয়ে পুরো ভেঙে যায়। আইরিশ আর সিঁড়ি দিয়ে নামতে পারে না। লিফটম্যান লিফট দিয়ে তাদের নামার নির্দেশ দেয়। একই সাথে সবাই একবারে লিফটের দিকে ছুটে যায় এবং আইরিশও যায়, বাট আইরিশ এবার উঠতে পারে না এবং লিফটে ওয়েট বেশি হওয়ার কারণে লিফট স্টাক হয়ে যায়। লাস্টে একজন লোক লিফটের ডোরের মাঝখানে দাঁড়িয়ে জোর জবরদস্তি করছিল। এর মধ্যে লিফট কি হয়, ছিঁড়ে যায় এবং আইরিশের চোখের সামনে সেই লোক একদম মাঝখান থেকে দু টুকরো হয়ে যায়। এখানে সবাই মারা যায়। এক পাশে গ্লাসের উইন্ডো ছিল এবং সেখানে কিছু লোক বেঁচে ছিল, বাট বেঁচে থাকলেও ওই উইন্ডোর উপর পিয়ানো পড়ে এবং ফলে ওই গ্লাস ভেঙে সবাই বৃষ্টির মতন নিচে পড়তে থাকে। এদিকে সিন শিফট হয়ে সেই কয়েন ফেলা বাচ্চাটিকে দেখায় যে কিনা নিচে চলে গেছে এবং সে খুব খুশি মনে বের হচ্ছে যে যেন সে এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। বাট উপর থেকে সেই পিয়ানোটি এসে পড়ে তার উপর এবং সে একদম থেতলে যায়। সিন আবার উপরে নিয়ে যায়, দেখা যায় লাকিলি আইরিশ এখনও জীবিত আছে। আইরিশ বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পায়। সে বাচ্চা ছেলেটি আর কেউ নয়, সেই লেডি সিঙ্গারের ছেলে যে এখনও জীবিত আছে। আইরিশ তাকে হেল্প করতে চায় এবং তাকে নিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু পুরো বিল্ডিং ভেঙে যেতে শুরু করে। আইরিশের বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে ঝুলে থাকে। দেখা যায় আইরিশের হাতে থাকা ফিঙ্গার রিং টাইট হবার কারণে দুটো রডের মাঝখানে তার আঙ্গুল আটকে যায়। পরবর্তীতে তাদের বডির ভার নিতে না পেরে তার আঙ্গুল ছিঁড়ে তারা দুজনে নিচে পড়ে যায়। সিন শিফট হয়ে প্রেজেন্ট টাইমে আসে, যেখানে স্টেফানি নামে একজন মেয়ে ক্লাসরুমে আইরিশের সাথে হওয়া ঘটনা স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। ইয়েস, এতক্ষণ আইরিশের সাথে হওয়া পুরো ঘটনাটি ছিল, এই ডিজাস্টারটা পুরোটাই ছিল এই স্টেফানির দুঃস্বপ্ন। শুধু তাই না, স্টেফানি প্রায় ঘুমের মধ্যে এমন দুঃস্বপ্ন দেখছিল। স্টেফানির সাথে থাকা রুমমেটও বিরক্ত হচ্ছিল। স্টেফানি তাকে বলে নাইটমেয়ারে আসা আইরিশ আর কেউ নয়, তার গ্র্যান্ডমম, মানে অর্থাৎ তার নানু, যার সাথে তার কখনো দেখা বা কোনো কন্ট্যাক্ট কখনো হয়নি। তাই সে তার নানুর খোঁজ নিতে তার বাবা মার্টিনের কাছে যায়। মার্টিন স্টেফানিকে আইরিশ সম্পর্কে তেমন কিছু বলেনি, বাট স্টেফানির মামা হওয়ার্ড আইরিশ সম্পর্কে জানতে পারে বলে তিনি জানান। বাট সে হওয়ার্ডকে আইরিশ সম্পর্কে আস্ক করতে মানা করে। বাট স্টেফানি হাওয়ার্ডের কাছে যায় এবং আইরিশ সম্পর্কে জানতে চাওয়ায় হাওয়ার্ড ডিস্টার্ব হয়ে যায়। হাওয়ার্ড বলে, এমন কোনো ডিজাস্টার আমার মার সাথে কখনো হয়নি। সে কেমন যেন পাগলের মতন করা শুরু করেছিল। আমাদের সবাইকে মৃত্যুর ভয় দেখিয়ে বন্দি করে রাখতে চাইতো। এর জন্য আমরা তার থেকে আলাদা হয়ে যাই এবং আলাদা হওয়ার পরও সে আমার বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ছবি, লেটারের মাধ্যমে কি করে মৃত্যুকে ধোঁকা দেওয়া যায় এগুলো শেখানোর চেষ্টা করত। তার জন্য আমরা এই অ্যাড্রেসও চেঞ্জ করে ফেলি। জানি না সে এখনও বেঁচে আছে কি না। পারলে তুমিও তার থেকে দূরে থেকো এবং তোমার মাও তার শিকার, তার জন্য সেও তাকে ছেড়ে চলে গিয়েছিল। স্টেফানি তার মামির কাছে যায়। তার মামি ব্রেন্ডাকে আইরিশের অ্যাড্রেস জানতে চায়। ব্রেন্ডা বলে
আমি জানি না, বাট পুরনো লেটার বক্সে থাকতে পারে। স্টেফানি লেটার বক্স থেকে আইরিশের লেটার খুঁজে বের করে এবং সেখানে সেই স্কাই ভিউ রেস্টুরেন্টে যাবার পর পলের সাথে ছবি পায়, সেম ড্রেস সেম ছবি যা স্টেফানি নাইটমেয়ারে দেখেছিল। ওকে, এখানে বলে রাখা ভালো, স্টেফানি এখানে এসে তার কাজিনদের সাথেও তার দেখা হয়েছিল। তারা ছিল এরিক, জুলিয়া, ববি। তারা আইরিশের কথা জিজ্ঞেস করায় তারা স্টেফানিকে ইগনোর করতে শুরু করে। স্টেফানি সেই অ্যাড্রেস অনুযায়ী সেখানে যায় এবং সেখানে আমরা অনেক ভয়ঙ্কর কেবিন দেখতে পাই। দেখতে কীরকম হন্টেড লাগছিল, যে ওখানে মানুষ বসবাস করার মতন না। সারপ্রাইজিংলি আইরিশ এখানে জীবিত ছিল। আইরিশ ভিতর থেকে ক্যামেরা দিয়ে স্টেফানিকে দেখছিল এবং তাকে স্টেফানির ফোন, চাবি রিং যা আছে সব কিছু যাতে বাহিরে রেখে যাতে সে ভিতরে আসে। এবং এখানে বোঝা যাচ্ছিল যে আইরিশ অনেক সিকিউরিটি মেনটেন করে এখানে থাকে যাতে মৃত্যুকে ধোঁকা দিতে পারে। যাই হোক, পরবর্তীতে স্টেফানি আইরিশকে সেই নাইটমেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে আমরা একটি টুইস্ট পাই যে ওই ঘটনা অ্যাকচুয়ালি ঘটেইনি, কেননা আইরিশের চোখের সামনে সেই ডিজাস্টারটি আগেই ভিজুয়ালাইজ হয়েছিল এবং সে সবাইকে সাবধান করে এবং সবাইকে হেল্প করে ওই মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য। যার কারণে ওই দিন যাদের মারা যাবার কথা ছিল, মৃত্যু তাদের এক এক করে মেরে ফেলছে বর্তমানে, এবং তাদের সন্তানদেরও আজকে জন্ম নেওয়ার কথাই ছিল না। এই মুভিটার নাম যেহেতু ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স, সো তখন যারা বেঁচে ছিল তাদেরই ব্লাড লাইন্সরা, মানে তাদের ব্লাড লাইন্সদেরকে মৃত্যু এখন এক এক করে মেরে ফেলছে, যেগুলো আমরা আগের মুভিতে দেখেছি। ডেথ আইরিশকে এখনও মারতে পারেনি, কারণ আইরিশ ডেথের যত ডিজাইন আছে সব বুঝে গিয়েছে এবং সে জানে কিভাবে ডেথকে ফাঁকি দেওয়া যায়, যার জন্য আইরিশ নিজেকে এই কেবিনের ভেতর বন্দি করে রেখেছে, কারণ বাহিরে বের হলেই সে কোনো না কোনোভাবে এই ডেথের শিকার হবেই। বাট আইরিশ এখন ক্যান্সারে আক্রান্ত, তার হাতে আর বেশি দিন নেই। তাই স্টেফানিকে একটি বই দেয়, যে বইটিতে সে সারা জীবন রিসার্চ করে যে কিভাবে ডেথের থেকে বাঁচা যাবে, কিভাবে ডেথের সাথে চিট করা যাবে, বিভিন্ন ছবি আঁকে এবং লিখে রাখে। এর আগে মুভিগুলোতে, এর আগের যে মুভিগুলো সেখানে কিভাবে মারা গিয়েছিল সেই হিন্টসগুলো এই বইতে ছবি আঁকা আছে, কেননা ডেথের নেক্সট টার্গেট আইরিশ ও তার ফুল ফ্যামিলি। যাই হোক, স্টেফানি এগুলো কোনো কিছুই বিশ্বাস করে না, সে এখান থেকে বের হয়ে যেতে চায়। আইরিশ তার পেছন পেছন বের হতে চাচ্ছিল না, কারণ সে জানতো সে এখান থেকে বের হলেই সে মারা যাবে। বাট স্টেফানিকে বিশ্বাস করানোর জন্য সে বের হয় এবং জোর করে তাকে সেই বইটি দেয় এবং তার ব্লাড লাইন্সদের সেভ করার কথা বলে। এবং সঙ্গে সঙ্গে পিছন থেকে একটি বড় রড এসে মাথার পিছন থেকে ঢুকে মুখ দিয়ে বের হয় এবং তার মুখ পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এই পুরো ঘটনাটি স্টেফানি তার চোখের সামনে দেখে। এক কথায় বলতে গেলে আইরিশ স্টেফানিকে বিশ্বাস করানোর জন্য নিজেকে সেলফ স্যাক্রিফাইস করে এবং ফাইনালি স্টেফানি আইরিশকে বিশ্বাস করে। এরপরে সবাই আইরিশের ফিউনারালে উপস্থিত হয়। সেখানে স্টেফানির মা ডার্লিন আসেন এবং ডার্লিনকে দেখে স্টেফানি রেগে যায়, কারণ তার মা অনেক ছোটোবেলায় তাকে রেখে চলে গিয়েছিল। এর পরের সিনে দেখা যায় স্টেফানির মামার বাসায় পার্টি অ্যারেঞ্জ হয়, যেখানে স্টেফানির মাও ছিলেন। বাট স্টেফানি বাসায় বসে নানির দেওয়া বই রিসার্চ করতে থাকে এবং আইরিশের বই থেকে আমরা দেখি যে আগের মুভিতে হওয়া প্লেন ক্র্যাশ, বারবিকিউ চুলায় আগুন লাগা, তারপরে কাটা গাছ দিয়ে মৃত্যু, এগুলো সবই ওই বইতে উল্লেখ আছে। স্টেফানি সেখানে অনেকগুলো কেস ফাইল পায় আগের মুভিতে যারা মারা গিয়েছিল ওগুলো তাদের।
তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল স্কাইভিউ রেস্টুরেন্টে আইরিশ যাদেরকে বাঁচিয়েছিল তারা সবাই এবং তাদের ব্লাড লাইন সবাই এই ডেথের অভিশাপের মধ্যে রয়েছে। ভিজুয়ালাইজেশন শুধু আইরিশের এসেছিল এবং বাঁচার কথা শুধুমাত্র আইরিশেরই, বাট আইরিশ সবাইকে হেল্প করেছিল এবং সবাইকে বাঁচিয়েছিল, যার ফলে এই ডেথ সবাইকে অভিশাপ দিয়ে অভিশপ্ত করে ফেলে এবং সেখানে থাকা সবার ব্লাড লাইনদের অভিশপ্ত করে এবং তাদের ব্লাড লাইনরাও মারা গিয়েছে। সো এখানে স্টেফেনি ডেটের সব প্ল্যান বুঝে ফেলে এবং সে তার মামা ও কাজিনদের সাবধান করতে যায়। বাট এর মধ্যে ডেথ তাদের পার্টির মধ্যে তার খেলা শুরু করে দিয়েছে। একটি কাচের টুকরো ড্রিঙ্কসের মধ্যে পড়ে সে গ্লাসটি মাটিতে পড়ে যায় এবং কাচের টুকরোটা মাটিতে পড়ে থাকে। অন্যদিকে ট্রাম্পলিং এর উপর সবাই খেলা করছিল। ট্রাম্পলিন নিচে একটি গার্ডেন টুল পড়েছিল যার দ্বারা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। ডার্লিন সেটিকে সরিয়ে দেয়, সেও নেগেটিভিটি ফিল করতে পারছিল। অন্যদিকে স্টেফেনি আসতে থাকে সবাইকে বুঝিয়ে সেভ করার জন্য। এদিকে স্টেফেনির মামা সেই মাটিতে পড়ে থাকা কাচের টুকরোর উপর পা ফেলে দেয় এবং কাচের টুকরো তার পায়ে এসপার ওসপার হয়ে যায়। একই সাথে পাম্পের উপর একটি বোতল পড়ে থাকে এবং সেই পাম্পের পাইপ দিয়ে পানি জমা হতে থাকে এবং একটা গার্ডেন টুল যে পড়ে ঘাস কাটার মেশিনের উপর এবং মেশিনটি চালু হয়ে যায়। এদিকে আঙ্কেল হাওয়ার্ড এর পায়ের কাচের টুকরো ঢোকায় নিচে শুয়ে কাতরাতে থাকে। এরই মধ্যে তার মুখের উপর এসে সেই ঘাস কাটার মেশিন এসে পড়ে এবং তার মুখ একদম ছিঁড়ে ফেলে। সবারই সামনে সে মারা যায়। আঙ্কেল হাওয়ার্ডের ফিউনারেলের পরে স্টেফেনি এসে আবার আইরিশের সে পুরো বুক পড়ে শেষ করে। বইতে জিবি নামের একজনের নাম উল্লেখ পাওয়া যায়, যিনি কিনা আইরিশের মর্তনী মৃত্যুকে ধোঁকা দিতে পেরেছে এবং সে এখনও জীবিত আছেন। সো কে এই জিবি তা পুরোটা একটু পরেই বলছি। এখানে স্টেফেনি আইরিশের সাজানো ব্লাড লাইনদের ডেমো ট্রি আঁকে, সেটা বের করে দেখা যায় ডেট বড় থেকে ছোট সিরিয়াল ওয়াইজ এক এক করে মেরে ফেলছে। দেখা গিয়েছে ডেটের ফার্স্ট টার্গেট আইরিশ, দেন ওল্ডেস্ট ছেলে হওয়ার্ড, তাহলে ডেটের নেক্সট টার্গেট হবে এরিক, দেন জুলিয়া অ্যান্ড ববি, অ্যান্ড দেন নেক্সট হবে আইরিশের মেয়ে ডার্লিন, তার মেয়ে স্টেফেনি এবং ফাইনালি স্টেফেনির ছোট ভাই ববি। সবাইকে স্টেফেনি সব কিছু বোঝানোর পরেও কেউ তাকে বিশ্বাস করে না, তাকে আইরিশের মতনই পাগল মনে করে। সেম রাতে এরিক ট্যাটু শপে তার বাবাকে মনে করে মিউজিক প্লে করে কাজ করতে থাকে। মিউজিকের বেজের কারণে অনেক জিনিসপত্র উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। এদিকে কেমিক্যালের বোতলও নিচে পড়ে যায়। অন্যদিকে ফ্যানের শিকল থাকে, ওই শিকলটি ছিঁড়ে তার হুক এরিকের নোজে পিয়ার্স রিং থাকে, সেই পিয়ার্স রিংয়ে আটকে যায় সেই হুকটি। কোনো রকমে এরিক সেই হুক তার রিং থেকে খুলে নিচে পড়ে যায়, বাট এর মধ্যে সারা শপে আগুন লেগে যায়। দেখে মনে হচ্ছিল যে এরিক ওই আগুনে মনে হয় মারা গিয়েছে। এদিকে সকালে স্টেফেনি এরিককে নিয়ে চিন্তা করতে থাকে এবং তাকে ফোনে রিচ করতে না পেরে চার্লিকে ঘুম থেকে তোলে এরিকের কাছে পৌঁছানোর জন্য। তারা কোনো রকমে ওখানে পৌঁছায় আর হুট করেই তাদের গাড়ির সামনে এসে পড়ে এরিক এবং ফাইনালি তারা এরিককে জীবিত অবস্থায় দেখে খুশি হয়। বাট স্টেফেনি তাকে সাবধানে থাকতে বলে। তখনই পেছন থেকে জুলিয়া আসে, বাট জুলিয়াও স্টেফেনির কথাগুলোকে ইগনোর করে কানে হেডফোন দিয়ে ওয়াকিংয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা বল এসে জুলিয়ার মাথায় বাড়ি লাগে এবং জুলিয়া ডাস্টবিনের ভিতর পড়ে যায় এবং গার্বেজের গাড়ি এসে সে ডাস্টবিনের ময়লাগুলো তুলে গাড়ির ভেতরে ফেলে দেয়। সো ওই ময়লাগুলোর সাথে জুলিয়াও গাড়ির ভেতরে চলে যায়। গার্বেজের গাড়িগুলো কি করে জানেন? এরা ময়লাগুলোকে একদম ঘুরিয়ে ফেলে,
তার মানে জুলিয়া যেহেতু এটার ভিতরে আছে, সো তার সাথেও এরকমটাই হতে যাচ্ছিল। তারা ভাই বোনেরা মিলে পাগলের মতন গাড়ির পিছনে দৌড়ানো শুরু করে, বাট ড্রাইভারের কানে হেডফোন থাকে, সে কিছুই শুনতে পায় না। স্টেফানি কোনো রকমে অনেক কষ্ট করে গাড়ি ধরে গাড়ির উপরে ওঠে এবং জুলিয়ার হাত ধরে টেনে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এর মধ্যে গাড়ির উপরে যে ঢাকনা থাকে সেটা ক্লোজ হয়ে যাচ্ছিল এবং জুলিয়া সে ঢাকনার মধ্যে পড়ে এবং তার মাথা থেতলে যায় এবং তার হাত ছিঁড়ে স্টেফানির হাতে চলে আসে। এই মর্মান্তিক মৃত্যুর পরে তারা ফুল ফ্যামিলি অর্থাৎ আইরিশের ব্লাড লাইন্সরা সবাই একদম ভেঙে পড়ে। স্টেফানি এখানে বলে, ডেথ অনেক চালাক, আমরা ডেথের সব প্ল্যান জেনে গিয়েছি দেখে ডেথ তার প্ল্যান চেঞ্জ করে ফেলেছে, নয়তো সিরিয়াল ওয়াইজ আগে এরিককে অ্যাটাক করার কথা। স্টেফানির মামি বলে ওঠে, ডেথের প্ল্যান ঠিকই আছে, আসলে এরিক হওয়ার্ডের ছেলেই নয়। স্টেফানির মামির অন্য জায়গায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, যার কারণে ডেথ এরিককে নয়, প্রথমে জুলিয়াকে মেরেছে, অর্থাৎ জুলিয়া হওয়ার্ডের বড় সন্তান। সো এখানে এরিক মন খারাপ করে ওখান থেকে চলে যায়। স্টেফানি তখন বলে, তাহলে ডেথের নেক্সট টার্গেট হবে ববি, আমাদের ববিকে বাঁচাতে হবে এবং সেই জন্য আগে জিবিকে বের করতে হবে, কেননা জিবি একমাত্র যে কিনা ডেথকে ধোঁকা দিতে জানে এবং সে এখনও বেঁচে আছে। ডার্লিন বলে ওঠে, আমি আইরিশের চিঠিতে জিবি একটি হসপিটালে চাকরি করে সেটা জেনেছিলাম। দেন স্টেফানি, ডার্লিন, ববি, এরিক তারা চারজন মিলে সে হসপিটালে যায়। রোডে ডার্লিন বলে, আমিও আইরিশের মতন এবং মৃত্যুর আগাম বার্তা বুঝতে পারতাম এবং মৃত্যুকে ভয় পেতাম, তাই আমি ভেবেছিলাম আমার জন্য হয়তো তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে, তাই আমি তোমাদের রেখে দূরে চলে গিয়েছিলাম। দেন তারা হসপিটালে পৌঁছায় এবং জিবিকে খুঁজে বের করে। জিবিকে আমরা এখানে আগের মুভিতে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে দেখেছিলাম এবং তাকে আমরা অ্যাঞ্জেল মনে করেছিলাম, যে কিনা ডেথকে থামিয়ে দিতে পারে। আসলে জিবি হচ্ছে স্কাইভিউ রেস্টুরেন্টে থাকা সেই লেডি সিঙ্গারের ছেলেটি যাকে আইরিশ বাঁচিয়েছিল। এর আগে সব মুভিতে জিবিকে দেখেছি আমরা বাচ্চাদেরকে কিভাবে মৃত্যু থেকে বাঁচতে হবে সেই জ্ঞান দিতে, এবং এখানেও সেই মৃত্যু থেকে বাঁচার জন্য দুটি উপায় বলে, এক নিজেকে মেরে ফেলা, আরেকটা অন্যকে মেরে ফেলা। অর্থাৎ অন্যকে মেরে ফেললে তার কাছে যে আয়ুগুলো থাকতো সেই আয়ুটা তুমি পেয়ে যাবে। আর নিজেকে রিভাইভ করা, এরকম একটা মেয়ে করেছে যে কিনা শেষ হয়ে গিয়েছিল এবং পরে মেডিকেল কেয়ারের মাধ্যমে তাকে জীবিত করা হয়েছিল। এই দুটি করতে পারলে যে ডেথের যে অর্ডার আছে, যে রুলস আছে, সেটা ব্রেক হয়ে যায় এবং ডেথ তোমার পিছু ছেড়ে দেবে। তারা সবাই এই দুটো উপায় শুনে ভয় পেয়ে যায় এবং তারা তৃতীয় উপায় জানতে চায়, কিন্তু জিবি তাদের কোনো অ্যাডভাইস দেয় না, কারণ জিবি অলরেডি ক্যান্সার আক্রান্ত এবং সে জীবনের যতটুকু সময় আছে সে মৃত্যুকে ভয় না করে বাঁচতে চায়। সে অ্যাকচুয়ালি মৃত্যুকে আর ভয় করে বাঁচতে চায় না, সে যতটুকু সময় আছে সেটাকে এনজয় করে বাঁচতে চায় এবং তাদেরও তাই সাজেস্ট করে যে মৃত্যু আজকে বা কালকে যে কোনো সময় আসবে, যতটুকু সময় পাও সেটাকে এনজয় করো। এবং বাস্তব জীবনে জিবি অর্থাৎ টনি টড তার ক্যান্সার হয়েছিল এবং এই মুভিতে এই লাইনগুলো সে তার নিজের মন থেকে বলেছিল এবং রিয়েল লাইফকে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা যান। এদিকে ববি ভয় পেতে থাকে যে তাকে বাঁচানোর উপায় কী, তার পক্ষে কাউকে মেরে ফেলাও পসিবল না। এরিক তাকে বাঁচানোর জন্য হেল্প করে, তাকে একটা বুদ্ধি দেয়, যেহেতু ববির বাদামে অ্যালার্জি আছে তাই সে একটি পিনাট চকলেট সাজেস্ট করে এবং সে এটা খেলে যদি তার অ্যালার্জি হয় এবং সে যখন শেষ মুহূর্তে চলে আসবে তখন তাকে এপিপিএন দিয়ে বাঁচিয়ে তুলবে। আর এটা তো হসপিটাল, এখানে তো ডাক্তাররা আছে, ববির কিছু হলে ডাক্তাররা তাকে বাঁচিয়ে তুলবে।
তাই ভেবে এরিক এখানে পাকামো করে একটি ভেন্ডিং মেশিন থেকে পিনাটের চকলেট নিতে থাকে। বাই এনি চান্স কোনো একটা কারণে চকলেটটা আটকে যায়। সেটাকে বের করার জন্য সে রেগে মেশিনের গ্লাস ভেঙে ফেলে এবং মেশিনের একটি স্প্রিং বের হয়ে থাকে। কোনো রকমে ঝাঁকুনি দিয়ে সে চকলেটটি বের করে। দেন সামনে তারা একটি এমআরআই রুম দেখে, ওইখানে লোকজন ছিল না এবং ওখানে তারা ঢুকে। এরিক ঢোকার সময় এত জোরে দরজাটিকে আটকায় যে বাতাসের প্রেসারে এমআরআই মেশিনের উপর একটি ফাইল পড়ে যায় এবং এমআরআই মেশিনের সুইচ অন হয়ে যায়, যেটা তারা কেউ খেয়াল করেনি। এরপর ববি পিনাট চকলেট খায় এবং কিছুক্ষণের মধ্যেই তার অ্যালার্জিক রিয়াকশন শুরু হতে থাকে। এরই মধ্যে এমআরআই মেশিনের সুইচ সেটা অন হয়ে যায় এবং এরিকের শরীরে অনেক পিয়ার্সিং করা থাকে, ফলে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এরিকের বডিকে আকর্ষণ করে টানতে থাকে এবং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড এতটাই বেড়ে যায় যে আশেপাশে যত স্টিলের জিনিসপত্র, কেচি, ছুরি, চেয়ার যা আছে সব কিছুকে আকর্ষণ করতে থাকে এবং সব কিছু সহ এরিক এমআরআই মেশিনের ভিতর ঢুকে একেবারে তাকে একদমই ওর হাত পা ছিঁড়ে মুখ সব থেতলে যায়। এদিকে অ্যালার্জিতে ববির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ববি কোনো রকমে এরিকের ডেড বডির হাতের থেকে এপিপিএন নিয়ে তার বডিতে দেয় এবং সে অ্যালার্জিক রিয়াকশন থেকে বেঁচে যায়। বাট তখনই এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ডের কারণে ভেন্ডিং মেশিন থেকে খুলে যাওয়া সেই স্প্রিংটি এসে ববির মাথা দিয়ে ঢুকে যায় এবং সে ওখানে স্পট ডেড। এখানে কোশ্চেন হতে পারে, এরিক তো হাওয়ার্ডের ব্লাড লাইন না, তাহলে এরিক কেন মারা গেল? দেখুন, মুভিতে অনেক কিছুই হতে পারে, বাট এরিক যেহেতু তাদের সাথে মিলে মৃত্যুকে চিট করার চেষ্টা করছে, হয়তো সেজন্য সেও অভিশপ্ত হয়েছে। সো এখানে হাওয়ার্ডের ব্লাড লাইন্স সবাই শেষ। এখন হচ্ছে ডার্লিনের পরিবার, অর্থাৎ এখন বাকি আছে ডার্লিন, স্টেফানি অ্যান্ড চার্লি। তারা তিনজন প্ল্যান করে আইরিশের সেই তৈরি করা সেই কেবিনে যেয়ে থাকবে। বাট চার্লি বলে তাদের বয়স এখনও অনেক কম, তারা কিভাবে এত বছর এত জীবন কিভাবে এই কেবিনে থাকবে। তখন ডার্লিন বলে যে তাদের থাকতে হবে না, ডার্লিন একাই সেখানে থাকবে, কারণ ডার্লিনকে যদি মারতে না পারে তাহলে তাদের মেরে ফেলতে পারবে না। সো এই প্ল্যান করে তারা তিনজনই একসাথে হাঁক করে এবং তখনই ডার্লিনের হাত থেকে আইরিশের সেই বইটিতে ছিল ওই অভিশপ্ত কয়েনটি এবং ওই কয়েনটি পড়ে যায় এবং সে কয়েনটি পড়ে যাওয়ার পরে একটি বৃদ্ধ মহিলা পেয়ে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর তারা তিনজন রওনা দেয় কেবিনের দিকে, কিন্তু ডেথ এখানে অনেক বেশি কমপ্লিকেটেড, তাদের ওই বাড়িতে ঢোকার কোনো সুযোগই দেয় না। যেমন মনে আছে, স্টেফানি ফার্স্ট টাইম যখন আইরিশের সাথে দেখা করতে যায় তখন পিছনে একটি পাওয়ার গ্লাসে সানলাইট পড়ে একটি যে সরাসরি একটি ঝুলন্ত ফুলের টবের দড়িতে পড়ে এবং সেই দড়িতে হালকা পুড়ে যায়। আর এখন আবহাওয়া খারাপ হওয়ার কারণে বাতাস কেবিনে ঢুকে সেই দড়িটি ছিঁড়ে পড়ে চুলার গ্যাসের লাইনের উপর, পুরো গ্যাস ছড়িয়ে যায় চারিদিকে। এদিকে স্টেফানি ও তার পরিবার কেবিনের দিকে আসতে থাকে। সেখানকার মেইন গেট ভেঙে তারা ভিতরে ঢোকে, যার ফলে ইলেকট্রিসিটি সহ নানান কিছু ভেঙে যায়। এরপর তারা গাড়ি থেকে নামার সময় স্টেফানি খেয়াল করে তার সিট বেল্টের লক ভেঙে গিয়েছে, তাই খুলতে দেরি হচ্ছিল। স্টেফানি বলে, তোমরা আমার জন্য দেরি করো না, কেবিনের ভিতর ঢুকে যাও। ডার্লি ও চার্লি কেবিনের দরজা খুললে ভিতরে ঢুকতে নিলেই তখনই ইলেকট্রিসিটি নষ্ট হওয়ার জন্য যে স্পার্ক হয় সেই ফায়ার দরজা দিয়ে কেবিনে ঢুকে যায় এবং পুরো কেবিন ব্লাস্ট হয়ে যায়। তারা দুজনেই ছিটকে পড়ে, প্রাণে বেঁচে যায়। আর ব্লাস্টের বাতাসের প্রেসারে একটি জলের স্তূপে স্টেফানির গাড়ির সামনের অংশটি যেয়ে পড়ে। এদিকে কেবিনের ভাঙা জিনিসপত্রের নিচে চার্লি পড়ে থাকে, সে বের হতে পারছিল না।
তাকে ডার্লিন কোনো রকমে বের করে এবং তার বোন স্টেফানিকে পানির নিচ থেকে বাঁচাতে বলে। ডার্লিনের অবস্থা তখন খুব খারাপ থাকে, কিন্তু এরই মধ্যে ইলেকট্রিসিটি পিলার এসে ডার্লিনের উপর পড়ে এবং ডার্লিনকে একদম পিষে ফেলে। চার্লি দৌড়ে গাড়ির ভিতরে ঢুকে গাড়ি থেকে একটি ছুরি নিয়ে স্টেফানিকে সিট বেল্ট কেটে বের করার চেষ্টা করে। এরই মধ্যে পানিতে ডুবে স্টেফানি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। চার্লি কোনো রকমে তাকে উদ্ধার করে তাকে ন্যাচারাল সিপিআর দিয়ে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনে। চার্লি অনেক খুশি হয়ে যায়। সে বলতে থাকে যে আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি, অর্থাৎ আমরা মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছি, মৃত্যুকে হারিয়ে দিয়েছি। জিবি কি বলেছিল? জিবি বলেছিল মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তাহলে ডেথের যে রুলস তা ভেঙে যাবে, তাদের উপর থেকে ডেথের এই অভিশাপটি সরে গেছে ভেবে তারা অনেক খুশি হয়। তো বেশ কিছুদিন পরে তাদের দুই ভাই বোনকে অনেক হাসি খুশি দেখা যায়। চার্লির স্কুলের প্রোগ্রামের জন্য স্যুটে গোলাপ ফুল সেট করতে যেয়ে আঙুলে কাটা ফুটে যায়। এই সেম সিনটি আইরিশকে নিয়ে স্বপ্নটিতে দেখতো। তো সে সময় স্টেফানির ডক্টর এসে চার্লিকে অনেক অ্যাপ্রিসিয়েট করে তার বোনকে বাঁচানোর জন্য। স্টেফানি বলে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। তখন ডক্টর বলে ওরকম সিরিয়াস কিছু না, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। এবং এই কথা শুনে তারা ভাই বোন একদম আকাশ থেকে পড়ে এবং তারা দুজনেই ভয় পেতে থাকে। যদি অজ্ঞান হয়ে থাকে তাহলে তো তাদের উপর থেকে অভিশাপ এখনও সরে যায়নি। অন্যদিকে হসপিটালের সামনে ওই যে ডার্লিনের হাত থেকে কয়েন পড়ে যায় এবং একটি বৃদ্ধ মহিলা পায়, আবারও সেই কয়েন ওই বৃদ্ধ মহিলার হাত থেকে পড়ে যায় এবং সেই সেম কয়েনটি একটি রেল লাইনের জয়েন্টের মধ্যে পড়ে আটকে থাকে, যেটা একটি ট্রেন চলাচলের জন্য খুবই বিপজ্জনক। ঠিক তখনই একটি ট্রেন এসে লাইনচ্যুত হয়ে মেইন রোডে উঠে যায়, যেখানে স্টেফানি এবং চার্লি দাঁড়িয়েছিল এবং তারা দৌড়তে দৌড়তে ট্রেনের নিচে পড়া থেকে বাঁচে। বাট তারা মনে করে সেটা থেকে তারা বেঁচে গেছে, কিন্তু হঠাৎ করেই ট্রেনের উপর থেকে মোটা মোটা কাটা গাছ এসে তাদের দুজনের উপর পড়ে, অর্থাৎ প্রথমে স্টেফানির উপর, তারপর চার্লির উপরে পড়ে তাদের দুজনকে পিষে ফেলে। এখানে আপনাদের কোশ্চেন হতে পারে ডেথ কেন আইরিশকে আগাম বার্তা দিয়েছিল? আমার মনে হয় ডেথ এটা খুব ভালো করে জানে মানুষ কীরকম হয়ে থাকে। ডেথ খুব ভালো মতন জানে মানুষ নেগেটিভ কিছু ফিল করতে পারলে সবাইকে হেল্প করে, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করবে। এতে করে অভিশাপ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং ডেথের শিকারের নাম্বারও বেড়ে যাবে, যা সে আইরিশকে দিয়ে করিয়েছে। আইরিশ সবাইকে বাঁচিয়ে তাকে অভিশপ্ত থেকে সবাইকে বাঁচিয়েছে। আইরিশ সবাইকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তাদের সবাইকে অভিশপ্তও করে ফেলেছে, সবাইকে ডেথের শিকার বানিয়ে ফেলেছে। সো আজকের মতন এতটুকুই। আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকতে পারে এই মুভি নিয়ে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।